রেজাউল করিম রনি, আপনার কাছে কি মনে হয় যে আমরা ইতিবাচক রাজনীতির দিকে ফিরছি কিনা? যেটি মাসুদ কামাল ভাই বললেন যে আমরা নিশ্চিহ্নের রাজনীতি আর চাই না, বিভেদ থাকবে, আদর্শিক দ্বন্দ্ব থাকবে, বিতর্ক থাকবে, এর মাঝেই গণতন্ত্র সুসংহত হবে, দেশটা এগিয়ে যাবে। জি, ধন্যবাদ। এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। মাসুদ ভাইকেও শুভেচ্ছা। দেখেন, কামাল ভাই যেখান থেকে শেষ করলো আমি ওখান থেকে শুরু করি। তো ঐক্য তো সবাই চায়, পজিটিভ ব্যাপার, এবং অবশ্যই প্রতিহিংসার জায়গা থেকে আমরা প্রতিযোগিতা দেখতে চাই। প্রতিযোগিতা ছাড়া গণতন্ত্রের বিউটি থাকবে না। এবং আমরা আগে ছিলাম একটা টু পার্টিজান স্টেটে, মানে আওয়ামী লীগ বনাম বিএনপি, এর সাথে ছোটো ছোটো দলগুলো দুই দলের পকেটে ঢুকে গেছিল। সেখানে আমরা একটা মাল্টি পার্টিজান রাজনৈতিক ধারায় 5 তারিখের পরে প্রবেশ করব বলে আমাদের আকাঙ্ক্ষা। তো সেখানে আপনার এই ধরনের আহ্বান, এইটা একদম কামাল ভাই ঠিকই বলছে, এইটা একটা পলিটিক্যাল সৌজন্যতামূলক আলাপ। আর এই আলাপটা তো এখানে করার কথা না। আপনি গেছেন একটা শোকাহত সন্তানকে সান্ত্বনা জানাইতে বা সহমর্মিতা জানাইতে, সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা ইম্যাচুরিটি। আপনারা কেউ বলছে শোকসভায় যাইয়া আপনি একসাথে আগামী ভবিষ্যৎ, অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, এ ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়াটা তো রাজনৈতিক অপরিপক্কতার লক্ষণ এক অর্থে। হ্যাঁ, আপনি মানে একটা, যেমন ধরেন তারেক রহমান, উনি বিশাল একটা ঐতিহাসিক জানাজার মধ্যে দাঁড়াইয়া ওনার বক্তব্য কি ছিল, কয় সেকেন্ড বক্তব্য দিছে, কি বলছে? 2টা কথা, যে উনার মরহুমার পক্ষ থেকে আমি যেটা সবাই বলে সেই বক্তব্যটা, যেমন মানুষ প্লিজড। কিন্তু বিশাল জনসমাবেশ, এত এত মানুষের সামনে 2টা একটু রাজনৈতিক কথা বললে দিলেই তো হইতো, একটু বললেই তো হইতো, সর্বনাশ হয়ে যেত। ফলে আদবের কতগুলো ব্যাপার আছে, কতগুলো যে সব জায়গায় সব রাজনীতি করতে হয় না, এটা গেলো একটা দিকে। তারপরেও জাতীয় ঐক্যের কথাটা শুনতে শুনতে আমরা 5 তারিখের পরের থেকে, হ্যাঁ, এইটা আমার মনে হয় যে এটার আর কোনো মিনিং তৈরি করে না। যখনই কেউ ঐক্যের কথা বলে আমার তখনই মনে কোনো একটা ধান্দা আছে, হ্যাঁ। কারণ 5 তারিখের পর ঐক্যের কথা আমরা এত শুনছি, কিন্তু কোনো ঐক্য ম্যাটেরিয়ালি মানে বাস্তব অর্থে আমরা কিন্তু দেখতে পারিনি। কারণ কি? কারণ ঐক্যের ভিত্তি কি? আদর্শ না প্রয়োজন? যে কোনো প্রয়োজনের ভিত্তিতে যখন ঐক্য হয়, এটা পৃথিবীর ইতিহাসে যেই জায়গায় হোক, এটা সবসময় নিকৃষ্ট ঐক্য। প্রয়োজন শেষ, তারপরে একজন আর চিনে না, এটাকে বলে ইউটিলিটেরিয়ানিজম, ব্যবহারবাদিতা, ব্যবহার করে ছুড়ে ফেলে দেয়। তো এখন আদর্শের ভিত্তিতে ঐক্য, বিএনপি জামাতের ঐক্য কি সম্ভব? না। প্রয়োজনের ঐক্য তো আগে ছিল, একজন আরেকজনকে ব্যবহার করছে, ব্যবহার করার পরে আজকে একজন হয়ে গেছে সাধু, আরেকজন হয়ে গেছে সাদাবাজ, হ্যাঁ। তো ফলে এই ধরনের ঐক্য ওয়ার্ক করে না। আরেকটা হলো, আপনি তারপরেও ঐক্যের রাজনীতি ধরেন যদি আপনি করেন, 5 তারিখের পরে জাতি গঠন হবে যাবে, তাই না? খুব ভালো ভালো কথা আমরা বলি না? তাহলে কিভাবে করতে হবে, এটা বেসিসটা কি হবে? 5 তারিখের পর না 12 ফেব্রুয়ারির পরে? 5 তারিখের পরে আমি বলতেছি, মানে গণঅভ্যুত্থানের পরে, মানে 5 আগস্ট 2024 পরের কথা বলছি। শত্রু মিত্রের ভেদজ্ঞান ছাড়া রাজনীতি হয় না। পলিটিক্স সিম্পলি হলো শত্রু মিত্র ডিফাইন করা, আমরা জানি। তো এখন আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলছেন, তাহলে এটা যদি রিয়েলি করতে হয়, তাহলে কি করতে হবে? আপনার করতে হবে যে রাজনৈতিক পরিসরে শত্রু মিত্র ক্রিয়েট হয় বা সৃষ্টি হয়, সেই পরিসরটাকে দূর করতে হবে বা দুর্বল করতে হবে। সেই পরিসর দুর্বল করা ছাড়া, শত্রু মিত্র যেভাবে ক্রিয়েট হয় সেই পাটাতন, সেই পরিসর, সেই প্যারাডাইম ডিস্ট্রয় করা ছাড়া, ইলিমিনেট করা ছাড়া, ধ্বংস করা ছাড়া জাতীয় ঐক্যের কথা বলাটা হইলো একটা প্রতারণা, যে দলই বলুক। কারণ ঐক্য ক্রিয়েটের প্রচেষ্টা নাই। ধরেন আপনার এখানে একটা জায়গা আছে ডোবা, হ্যাঁ, এবং এখানে পাইলিং করার কন্ডিশন নাই, এখানে যদি আপনি 24 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখান, এটা যেরকম প্রতারণা, একইভাবে যেখানে শত্রু মিত্র মানে মিউচুয়াল করার বা শত্রু মিত্র তৈরি হওয়ার কন্ডিশন অমিট করা নাই, দূর করা হয় নাই, সেখানে জাতীয় ঐক্যের কথা বলাটা প্রতারণা। এটা গেলো একটা। তারপরেও জাতীয় ঐক্যের কথাটা পপুলিজমের কারণে, জনপ্রিয়তা বাড়ানোর কারণে আমরা বলতে পারি, অনেক দল বলে, কিন্তু সেটা ওয়ার্ক করবে না। ওয়ার্ক করবে না, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এই যে ধরেন আপনি শোকসভায় গিয়ে আপনি গান গাচ্ছেন, এটা আদব তো রইল না, হ্যাঁ। শোকসভায় গিয়ে আপনারা ঐক্যের আহ্বান জানানোর দরকার নেই, কারণ আপনি পলিটিক্স মিন করলে এটা বলতেন না। তারপরে কি, ধরেন ডাকসুর লোকজন গেছে দেখা করতে, নাম দিয়ে দিছে বৈঠক। এটা নিয়ে কালকে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, ছাত্রদল এবং অন্যান্য দলের বিশাল অবস্থা, হ্যাঁ। কারণ কি, এটা আপনার মানে আমি অনেক আগে একটা কমেন্টারি করছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নিবে না। কেন নিবে না? কারণ হলো দুই ধারার রাজনীতি, ওই যে আদর্শিক অবস্থান ভিন্ন, যেটা বললাম, প্রয়োজনের কারণে আগের ঐক্য। তাহলে বলুন যে আগে যে জোট করছে, আগে জোট করে কি বিএনপি জামাত হয়ে গেছিল বা জামাত বিএনপি হয়ে গেছিল, হলে কি তারা আলাদা আলাদাভাবে এখন একটা মুখোমুখি দাঁড়াইতো না তো। মানে কখনো প্রতিদ্বন্দ্বী আকারে নিবে না। কারণ হলো দুই ধারার রাজনীতি করে। জামাত হলে একটা ক্যাডার বেস মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, আর বিএনপি হলে একটা মধ্যপন্থার রাজনীতি করে। বিএনপিকে আমি বলি সব দলের একটা পার্টি, এখানে ডান আছে, বাম আছে, সব আছে। এই কারণে অনেক সমস্যাও তৈরি হয়, অনেক, সেটা অন্য আলোচনা।
তো ফলে বিএনপিকে একটা প্রতিদ্বন্দ্বী বানাইতে গিয়ে জামাত যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করতেছে, যে ফ্রেম করার চেষ্টা করতেছে যে আর সবাই খারাপ সে শুধু ভালো, এইটা হলো যে কোনো দেশে ফ্যাসিজম শুরুর প্রথম স্টেপ। আচ্ছা, আপনি যদি ভালো হন ভাই, আপনি নিজ গুণে ভালো হন, আপনি খারাপ এই কারণে আমি ভালো, এটা তো হাসিনার মডেল। হাসিনা কি বলছিল, সব খারাপ, হ্যাঁ, আর আমি শুধু ভালো। তো আপনি যখন ভালো খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে ফেলেন, তখন ফ্যাসিজমের শুরু হয়। এবং আপনার কর্মীগুলো এতটাই ডেসপারেট হয়ে ওঠে, যেমন 5 তারিখের পরে আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না। আপনার নিরপেক্ষ হওয়ার শর্ত হলো জামাতের প্রশংসা করতে হবে। যে কাজ তুমি প্রশংসা করো নাই সেখানেও করতে হবে। একই কাজ যদি ধরেন বিএনপি করে সেটা খুব খারাপ, বা এনসিপি করলে খুব খারাপ, বা আগে মানে এনসিপি জোট হওয়ার আগে তো খুবই খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তো আপনার কিন্তু আপনি করলে খুব খারাপ। জি, এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে জামাত কি স্বার্থের কারণেই ঐক্যের কথা বলছে কিনা, এটি আপনি এই প্রশ্নটা করে রাখলাম। আমি আবার আসবো।